সবাইকে অনেক শুভেচ্ছা। সুন্দর একটা সময় আপনাদের কাছে চলে এলাম আমি আমার অতিথিকে নিয়ে। আমার আজকের অতিথি খুব মিষ্টি মেয়ে, তার নামও মিষ্টি। হ্যাঁ, ভালো নাম, সাবরিনা। তো ওর কাছে চলে যাই। আমি দেখি তুমি ছোট ছোট রিল বানাও। আসলে আমি যে রিলসগুলো বানাই, বেশিরভাগ রিলসের পিছনেই কিন্তু একটা মোটিভ থাকে বা একটা উদ্দেশ্য থাকে, বার্তা থাকে। যেমন আমি যখন রান্নার ভিডিও বানাই, তখনও কিন্তু আমি ওখানে রাতে রাতে বলি যে যেটা আমি রান্না করছি সেটার নিউট্রিশনাল ভ্যালুটা কি এবং এটা খেলে কে বেনিফিটেড হবে। যেমন ধর এটা কলিজা ভুনাই যদি হয়, যে মানে এটা যেমন বাংলাদেশের বেশিরভাগ মেয়ে অ্যানিমিয়ায় ভুগে থাকে, হ্যাঁ, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজের মেয়েরা, তো তারা এই জিনিসটা খেলে বেনিফিটেড হবে। আবার যাদের যেহেতু কলিজাতে একটা মানে স্টোর হাউস অফ কোলেস্টেরল, তাহলে যারা কার্ডিওভ্যাসকুলার ডিজিজে ভুগছে বা যারা ওবেস, তারা এই জিনিসগুলো অ্যাভয়েড করবে। তো আমি রান্না করতে করতে কিন্তু এগুলাও বলি। তো মানে আমার প্রতিটা ভিডিওর পেছনে যেগুলো আমি আপলোড করি, হ্যাঁ, সেগুলোর পেছনে একটা মোটিভ থাকে। আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, কিন্তু রান্নার ভিডিওগুলো আমি দেখি, হ্যাঁ, এবং তুমি যে কথাগুলো বলো সেটাও আমি শুনি। তাছাড়া তুমি তো একজন ডক্টর, হ্যাঁ, ডাক্তার হিসেবে তুমি তো কার্ডিয়াক সার্জন হিসেবে, মানে এটার উপরই তো পড়াশোনা করে ডক্টর হয়েছো। তো একটু বলো, যারা যারা হার্টের পেশেন্ট, হ্যাঁ, মেয়েরা মনে হয় একটু বেশি হার্টের সমস্যায় ভোগে, তাই কি? আসলে হার্টের 3 ধরনের ডিজিজ আছে। একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি যেটা ইদানিং হচ্ছে মানুষের, যে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা বলি, মানে হার্ট অ্যাটাক বা এমআই, এই সংক্রান্ত সমস্যাগুলো। এটা মেনোপজের আগে মেয়েদের একটু কমই হয়, কিন্তু মেনোপজের পরে ছেলে মেয়ে সমান সমান। আর যেটা ভ্যালভুলার ডিজিজ, যেমন মানে রিউমেটিক ফিভার হয়ে যায়, ভালভ নষ্ট হয়ে যায়, রিউমেটিক ভ্যালভুলার ডিজিজ খুবই কমন। এগুলা কিন্তু আবার মেয়েদের বেশি হয়, কারণ বাংলাদেশে মেয়েদের মানে মেয়েরা কিন্তু এখনো অনেক বেশি অবহেলিত, বিশেষ করে যে রুরাল এরিয়াতে তোমরা একটু কম খায়। আবার দেখা যায় কি যে পরিবারে ভালো খাবারটা ছেলেদের পাতিয়ে তুলে দেওয়া হয়, মেয়েরা কিন্তু পাচ্ছে না। তো এই কারণে দেখা যায় যে মেয়েদের মানে নিউট্রিশনাল স্টেটাসটা একটু ডাউন থাকে, আর তারা সহজে এসবে আক্রান্ত হয় এবং পরে তাদের ভ্যালভ আক্রান্ত হয়। আর আরেকটা আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা যে কারোই হতে পারে। তো সেই হিসাবে আমি বলবো যে ভ্যালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মেয়েদের বেশি হয়, কিন্তু ওই করোনারি যে হার্ট ডিজিজ, সেটা মেনোপজের পরে ছেলে মেয়ে সমান সমান। না, তুমি একটা কথা বলে যে একটা বৈষম্য আছে, হ্যাঁ, যেমন ছেলেদের মেয়েদের মধ্যে একটা বৈষম্য আছে, ছেলেরা একটু বেশি পায়, মেয়েরা একটু কম পায়। এটা আসলে আমিও দেখেছি আমাদের ফ্যামিলিতে, মানে ছেলেদের মানে প্রায়োরিটি বেশি, মেয়েদের প্রায়োরিটি একটু কম। কিন্তু কেন এই জিনিসটা, কেন তোমার কি মনে হয়? আসলে এখনো বাংলাদেশে এবং আমি বলবো যে উপমহাদেশেও ছেলেদেরকে একটু মেয়েদের চেয়ে বেশি শক্তিশালী, বেশি ক্ষমতাবান এরকম মনে করা হয়। তাদের মানে মর্যাদার ক্ষেত্রেও, মানে যখন একটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও চিন্তা করা হয়, হাজব্যান্ডটাকে একটু বেশি মর্যাদা সম্পন্ন মনে করা হয়। এটা একটা আবহমান কাল ধরে চলে এসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বিয়ের ক্ষেত্রেও যখন আমরা একটা মাথায় আমাদের কনসেপ্টই আছে, মেয়েটা বয়সে ছোট হবে, হাইটে ছোট হবে, ফিগারে মানে ছোট হবে, দেখা যাবে যে পড়াশোনার ইতে ছোট হবে, মানে এটাই আমরা দেখে দেখে অভ্যস্ত, বয়সে ছোট, মানে সব দিক দিয়েই। তো এইটা হচ্ছে কি একটা আমাদের মনে প্রথিত হয়ে আছে একটা আবহমান কাল ধরে, যেটা চেঞ্জ তখনই সম্ভব যে যখন মেয়েরা শিক্ষিত হবে, এবং এমন না যে মেয়েটাকে বাইরে কাজ করতেই হবে, কিন্তু ঘরে যদি কাজ করে সেক্ষেত্রেও মেয়েরা কনফিডেন্টলি যাতে এমন একটা স্বাধীনতা অর্জন করে, তার বাক স্বাধীনতাটা, বাক স্বাধীনতা মানে হচ্ছে সংসারে তার কথা বলে একটু গুরুত্ব থাকে, তাহলে আস্তে আস্তে চেঞ্জ হওয়া সম্ভব।
এখনকার যুগে তো মেয়েরা অনেক এগিয়ে গেছে, তাই না? প্লেন এগিয়ে গেলেও চালাচ্ছে। এগিয়ে গেলেও দেখা যাবে কি যে মেয়েরা প্রচুর পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো আমরা মনে করি যে হয়তো একটু যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশনে মেয়েরা হয়তো বেশি শিকার হয়, কিন্তু তা না। বরং হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্তরাও শিকার হয়, কিন্তু তারা সমাজে অন্যদের ভয় কখনো স্বীকার করে না। যে অন্যরা বলবে ও আচ্ছা তার জামাই তাকে অত্যাচার করে, মানে একটু ক্রিটিসাইজ করবে, এজন্য তারা স্বীকার করে না। কিন্তু এটা আছে প্রচুর পরিমাণে। আচ্ছা, তোমার রিলসগুলোতে আমি দেখেছি কিছু প্রকৃতি নিয়ে, খুব প্রকৃতি পছন্দ করো তুমি, না? নেচার খুব পছন্দ করো, বৃষ্টি, হ্যাঁ, একটু সবুজ বন, এগুলো আমি দেখেছি। হ্যাঁ, এই যে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, এটা এটা কি ছোটবেলা থেকে? সবচেয়ে বড় কথা ছোটবেলা থেকে তো বটে, আরেকটা হচ্ছে যে আমাদের সময় আমরা খুব মানে একটু বড় হওয়ার পরে যখন কলেজ লাইফে হুমায়ুন আহমেদের বই পড়তাম। কোন কলেজে ছিলে? আমি বিকর্ণে সানুন কলেজ। আচ্ছা। হ্যাঁ, তো একটা আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের হাত ধরেই আমাদের প্রজন্মের বৃষ্টি আর জ্যোৎস্না ভালো লাগা। হ্যাঁ, আসলেই। হ্যাঁ, তো এটা ভালো লাগে। আর হচ্ছে যে প্রকৃতির মাঝখানে যখন আমি যাই বা বৃষ্টিতে ভিজি, সেটারও আমার একটা বার্তা আছে যে মানুষ যখন খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, হতাশাগ্রস্ত থাকে, তখন যখন তার কোথাও আশ্রয় থাকে না, কিন্তু প্রকৃতির কাছে কিন্তু তার একটা সব সময় একটা আশ্রয় থেকে যায়, ওটা কিন্তু কখনো যায় না। তুমি যে বইটা লিখেছো বন্দিনী, এইটা যখন ফেসবুকে দাও আমি কিন্তু পড়ি। জি। পড়তে 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 যেখানে গিয়ে শেষ হয় ওখানে আবার ওয়েট করি যে পরের মানে পাতাটা কখন আসবে। হ্যাঁ, এত ভালো লিখো। এখন কি কোনো বই করছো? জি, ইনশাল্লাহ এই বইমেলায় ২০২৫-এর বইমেলায় আমার আশা করি দুটো বই আসবে। একটা হচ্ছে ছোট গল্প সংকলন অবেলায় বেলা, আর আরেকটি হচ্ছে বন্দিনী 2, মানে পরের এটা বন্দিনীতে যে একটা সংস্করণই মনে হয় তখন শেষ হয়ে গেল। তখন হচ্ছে যে পরপর 4টা মুদ্রণ শেষ হয়েছে। মানে এত চলেছে বইটা হ্যাঁ, গত মানে এটা মেলাতে। আমিও কল্পনা করি নাই, আমার প্রকাশকও কল্পনা করে নাই যে হ্যাঁ, নতুন একজন লেখক তার বইয়ের এতগুলা মুদ্রণ চলবে। তুমি তো তো সময়ও দিয়েছো, মেলায় সময় দিয়েছো না? হ্যাঁ, আমি মেলার সময় দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি প্রতিদিনই তো। গিয়েছি, শুধুমাত্র চিটাগাং বই মেলার সময়টুকু বাদে আমি প্রতিদিনই মেলায় গিয়েছি। আচ্ছা, তোমার বাবার কথা একটু বলো। হ্যাঁ, তোমার বাবাকে দেখেছি, উনি অনেক মডার্ন মেন্টালিটির একজন মানুষ। হ্যাঁ, মানে এই যুগে মানে এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না সহজে। তো ওনার কথা বলো। কিন্তু আমার আব্বা হচ্ছে অসম্ভব রাগী। তো আমাদের সময়কার বাবারা এমন ছিলেন যে তারা তাদের নিজেদের ইচ্ছাটাকে সন্তানদের উপর এখনো সবসময় রাগী? এখনো ভীষণ রাগী। মানে কোনো কিছু একটা কিছু হলে, এমনকি যদি আমার কোনো স্টেটাসে বানান ভুল হয়, সেটা নিয়েও ফোন করে বকা দিবে যে এই বানানটা তুমি কেন লিখলা, এই বানানটা কি তুমি পারো না। তো এখন কি করছো, কি নিয়ে কাজ এখন করছো? আসলে আসলে আমার ওই যে যেহেতু মেলা খুব এগিয়ে এসেছে, আমার একটা বইটা বইয়ের নিয়ে? কাজ শেষ, এডিটিং শেষ। আর আমার এডিটর থাকে হচ্ছে প্যারিসে। হ্যাঁ, মানে খুব ভালো এডিটর। তো আমার বন্দিনী 2 এখনো শেষ হয় নাই, তো এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, ওটা আমাকে শেষ করতে হবে মেলার আগে। আর হচ্ছে যে এছাড়া আমার তো চেম্বার একটা নির্দিষ্ট সময় দিতেই হয়, আচ্ছা ওটি থাকলে ওটি করতে হয়। আর হচ্ছে যে কিছু ওই জনসচেতনামূলক কাজ যেটা আমি করি, সেটা আমি করছি। আচ্ছা, এই তোমার জীবনের প্রথম ওটি, হ্যাঁ, প্রথম যখন অপারেশন করতে গেলে অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম যখন অপারেশন থিয়েটারে ঢুকলাম, তো আমার মনে আছে সময় আমি একটু প্রেগনেন্ট ছিলাম। প্রথম আচ্ছা, যখন আচ্ছা। ঢুকলাম, তখন আমার মাথা, মানে ঘোরাতো? প্রথম যখন রক্ত দেখছি তখন আমার মাথা সত্যি ঘুরিয়েছে। ঘুরা? তো ওই যে প্রথম দিন ঘুরিয়েছে, আর কোনো দিনই ঘুরায় নাই। পেশেন্ট খারাপ হলে অনেক কষ্ট পাইছি, কিন্তু এমনিতে অপারেশন করতে গিয়ে কখনো আমার হাত কাঁপে নাই, কখনো না। তোমার বন্ধু বান্ধবরা, তোমার চারপাশে যে বন্ধু বান্ধবরা আছে, মানে ছোটবেলার, ওদের সাথে যোগাযোগ আছে? আসলে বন্ধুদের প্রতি আমি একেবারেই সত্যি কথা সব রকমের বিশ্বাস হারিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমি কাউকে আমার বন্ধু মনে করি না। ওটা আর আমি বুঝতে পারি, কারণ হচ্ছে কাউকে আমরা মানুষের বন্ধু জীবনে মনে করি যখন না। একটা খারাপ সময় আসে তখন অনেক কাছের মানুষরাও থাকে না। হ্যাঁ, যেমন আমি বের হওয়ার পরে অনেকে বলেছে যে আমি তোমাকে তোমার জন্য অনেক ভেবেছি, এই করেছি সে করেছি, কিন্তু 3টা বছরে ৩৬৫ × ৩ তাদের একটা দিনও সময় হয় নাই যে যাই মিষ্টিকে গিয়ে একটু আমি দেখে আসি। কাশিমপুর কারাগারে এক নজর দেখে আসি। তাহলে এটাই যদি বন্ধুত্ব হয়, আমার কোনো বন্ধুর দরকার নেই। সব ভালো সময় দেখবে আশেপাশে সবাই ঘুরছে, সবাই আছে এরকম। আর মানুষের আরেকটা দরকার তো মেন্টাল সাপোর্টটা, তাই না? জি, আর আরেকটা বড় ব্যাপার ছিল যে আমার বন্ধু লেভেলটা হচ্ছে সবাই এরকম ডক্টরস বা সবাই কোনো বড় বড় ইতে আছে। তো বড় মানুষরা না নিজের পজিশন নিয়ে খুব থাকে, সচেতন কিন্তু থাকে। তুমি যখন ব্যাক করেছো, হ্যাঁ, এখন তুমি কাজ করছো, তোমার তো সেই সৎসাহসটা আছে যে তুমি আবার রিলস বানাচ্ছো, ফেসবুকে আসছো, লিখছো। হ্যাঁ, মুভি করতে চাও না? ইচ্ছে করে না?
মুভি করার ইচ্ছেটা আসলে নাই, সত্যি করতে কথা চাও না? যেটা। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি মানে মানে যাই অনেক সময় এমনি মজা করে যাই বলি না হ্যাঁ। কেন, সত্যিকার অর্থে মুভি করার ইচ্ছা আমার নাই। আচ্ছা, তো যাই হোক, তা আমাদের রূপান্তরে এবার তুমি দ্বিতীয়বার এলে, হ্যাঁ, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আর সবচেয়ে মানে বড় কথা ম্যাম, যে আপনার পরিচালনা বা আপনার কোয়েশ্চেন বা একটা বোঝা যায় একটা মেন্টাল অ্যাটাচমেন্ট। মানে কি কোনো সময় আমি ফেস করেছি যে মানুষকে হয়তো ভিউজ বাড়ানোর জন্য মানুষকে হ্যারাস করে, বিব্রত করে, এটা তো এখন কষ্ট করেই, দিয়ে হ্যাঁ। কোয়েশ্চেন করা হয়। কারণ মানুষের ছেলে এমনই হয়ে গেছে যে কষ্ট দিয়ে কোয়েশ্চেন করে মানুষের হয়তো ভিউজ বাড়ে। কিন্তু মানে বস্তুনিষ্ঠ একটা পরিবেশনা, এটার কিন্তু অনেক গুরুত্ব আছে। কারণ অনেক বছর পরে মানুষ কিন্তু এটা দেখবে, এটা কিন্তু আর্কাইভে থেকেই যাবে। এবং আমার মনে হয় যে এটাই তখন মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। ওই তাৎক্ষণিক ভিউটাকে কেউ না, আর ওটা মনে তো কেউ রাখবে মনে না। রাখে না, এটা তো আসলেই। আমরা আসলে চাই কি একটা সুষ্ঠু সমাজ, এবং আমরা যারা মেয়েরা আছি, হ্যাঁ, যারা মেয়েরা এগিয়ে যাবে, ওই যে বৈষম্যটা থাকবে না, এগিয়ে যে বৈষম্যের কারণেও কিন্তু মানুষ অনেক কিছু সিদ্ধান্ত নেয়, অনেক কত ঘটনা ঘটে, দেখো না, চারপাশে পেপার খুললেই তো ঘটনা। হ্যাঁ, আজকাল দেখি ফেসবুকে কত কিছু হয়, তো ভালো লাগে না দেখতে, মানে আমার কাছে মনে হয় সমাজ এমন কেন, সমাজটা সুন্দর থাকবে, সুন্দরভাবে আসবে আমাদের সামনে, তাহলে আমি আমাদের তো ম্যাম বাচ্চারা গত কি দু শিখবে? বছর ধরে, গত ২ বছরই বলবো, ক্রমাগত গণমাধ্যমের সামনে এসেছি। তো অনেক সময় অনেক কোয়েশ্চেনেরই সম্মুখীন হয়েছি যেটা কষ্ট দিয়েছে বা বাট বিব্রত উত্তর তো করেছে। দিয়েছো তুমি। হ্যাঁ, তো আমাকে অনেকে বলেছে যে তুমি এরকম মানে কিভাবে সহ্য করো বা কিছু বলো না কেন। তো আমি বলছি যে আমার উত্তরটা কিন্তু আর্কাইভে থাকবে। অনেক বছর পরে মানুষ প্রশ্নটার উপর কি দেখবে না, মানুষ সাবরিনা কি বলেছিল সেটা দেখবে। সেটাই তো তো। এটা বলে আমি ধৈর্য ধারণ করি এবং আমি বলবো যে সেই বিষয়ে রূপান্তর একটা বড় ধরনের, এই যেখানে মনের কথাটা মনের মতো করে বলা যায়। আমি তো মনে করি যে ব্লগিং যে প্রফেশনটা শুরু হয়েছে, এটা একটা নতুন প্রফেশন মেয়েদের জন্য, হ্যাঁ, যারা কোনো কাজ পায় না, অনেকে হয়তো একদমই কাজ পাচ্ছে না, এটাকে তারা নিতে পারে, এটা কোনো হ্যাঁ। লজ্জার কিছু নেই। না, না। এবং অনেকে দেখবে যে উঠে গেছে কত দূর, হ্যাঁ, তাদেরকে পর্যন্ত যেই কমেন্টসটা করছে, যে কাজ নতুন আসছে তাকেও সেই কমেন্টসটাই করছে, মানে কমেন্টস করতে কোনো তাদের কিছুই মনে হয় না, কিন্তু আমি এটা চিন্তা করেন যে একটা মানুষের কষ্ট লাগতে পারে। হ্যাঁ, তা আমি এটা কথাই বলবো যে যারা ব্লগিং করছে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ নেগেটিভ কমেন্টসের মধ্যে নিজের মুখ মানে ফেশিয়াল এক্সপ্রেশনকে স্বাভাবিক রেখে একটা উত্তর দেওয়া কিন্তু কম বড় কথা না। এটাই। তো কিন্তু ওই একটা জিনিস কিন্তু সাবিনা, আমি আমি একটা জিনিস আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যে ভাষাটা আর কি, হ্যাঁ, মানে আমরা যাই করি, আমরা যদি ভাষাটা সুইট রাখি তাহলে একটু দেখতে ভালো লাগে। আমাদের জেনারেশন যে পরের জেনারেশন, ওরা তো দেখছে, তাই না, অন্তত সুন্দর করে কথাটা বলি। আজকাল মানে মানে এরকম ভাবে বলাটাই কি একটা ট্রেন্ড হয়ে গেছে কিনা জানি না, যে অনেকেই মানে এরকম ভাবে আমি এটা নিতে পারি না, ভাবে হ্যাঁ, কথা এটা আমার বলছে। কাছে ভালো লাগে না। মানে হয়তো একজন একটা কমেন্টস লিখলো, তার যখন ব্লগারও যদি কমেন্টসের উত্তরটা দেয় অন্যভাবে, একটা ভাষাটা চেঞ্জ করলো, যে ভাষাগুলো আমরা ইউজ করি না, হ্যাঁ, আমরা ইউজ টু না। এই দ্বিতীয়বারের মতো লাইভে গিয়েছিলাম। আমি লাইভে সাধারণত যাই না, তো রিসেন্টলি, ভেরি রিসেন্টলি আমি লাইভে গেছি। তো অনেক বেশিরভাগ মানুষই ভালো কমেন্টস করেছে, আলহামদুলিল্লাহ। তো একজন কমেন্টস করছে যে জেল থেকে বের হয়ে পাগলামি বেড়ে গেছে। তো তখন আমি বললাম যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু সকলের মধ্যে কিছু না কিছু পাগলামি থাকে, তো সব পাগলামি কিন্তু খারাপ না। তো আমি উত্তরটা দিয়েছি এভাবে, কারণ তার তার মতো করে উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি চাই যে তুমি অনেক ভালো করো, এই যে সোশ্যাল মেসেজগুলো দিচ্ছ, এগুলো আরও বেশি করে দাও, মেসেজগুলো দাও, হ্যাঁ, এবং মানুষকে, অন্তত মানুষকে জানতে দাও তুমি অ্যাজ এ ডক্টর, যে এই জিনিসগুলো ক্ষতিকর, এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো ক্ষতিকর। মানুষ, আমি যেমন দেখি, এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম আর কি, যেমন করতে রান্না করছো, তুমি রান্না করতে করতে কিন্তু বলছো কথাগুলো, যেটা বলছি। কিন্তু এইভাবে তারপরে খাবেন। যেমন ডিহাইড্রেশন হয় হ্যাঁ। মেয়েদের, তখন মেয়েরা কি খাবে? রান্না করার সময় প্রচুর ঘাম হচ্ছে। হ্যাঁ, সবার কিন্তু রান্নাঘরে ওরকমভাবে এক্সস্ট ফ্যান বা ওরকম থাকে না। তখন তারা কি ফ্লুইড খেতে পারে বা কোন ফ্লুইডটা খাওয়া তাদের জন্য ভালো, কোনটা খারাপ, এগুলোও কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলে যাই। তো কেউ যদি শোনে তাহলে আমার মনে হয় যে উপকৃত হবে। তা তো অবশ্যই, আমি তো দেখি, আমি রান্না পারি না তো অত ভালো। আমিও তো ভালো পারি না, মোটামুটি কাজ চালায় নিতে পারি তারপরে আর তুমি কি। তো সেই অনেক কিছু দাও, মশলাপাতি অনেক কিছু মিশাও, আমি দেখি। আমি, আমার তো আপনি সময় পারেন হয় না না, ম্যাম? আমি এত ভালো পারি না, মানে মোটামুটি, মোটামুটি যে তোমার একটা আছে না, যেমন পোলাও, মাংস, এইসব যে রান্না করা, হ্যাঁ, এই এই জিনিসটা আমি অত ভালো পারি না, আমি কিন্তু শুধু আমি কাচ্চি পারি না। স্ন্যাক্স পারি কিন্তু খুব ভালো। ও, আমি স্ন্যাক্স, হ্যাঁ, কাচ্চি তো পারি না। আমিও পারি না হ্যাঁ, কাচ্চি। খেতে পারি, খুব মজা লাগে কাচ্চি খেতে, বিশেষ করে বিয়ে বাড়িতে।
বিয়ে বাড়ি থেকে তো আমি যাই কাচ্চি খেতে, কিনে তো খাওয়াই যায়, কিন্তু বিয়ে বাড়ির হ্যাঁ, কাচ্চিটা হ্যাঁ, আলাদাই আলাদা মজা। আলাদা হ্যাঁ। মজা, হ্যাঁ। তো তুমি ভালো থাকবে, এবং তোমার জন্য আমার অনেক দোয়া থাকলো, শুভেচ্ছা থাকলো, চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি এসেছো, তোমার যদি কিছু বলার থাকে দর্শকদেরকে বলতে পারো। আমি বলতে চাই যে চ্যানেলের আসা এবং এখানে প্রোগ্রাম করা, দিস ইজ ভেরি প্রেস্টিজিয়াস আমি মনে করি। কারণ একটা বস্তুনিষ্ঠ মানে প্রোগ্রাম, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার মানে আমার মতো একটা মানুষের জন্য। কারণ যারা বড় বড় সেলিব্রিটি আছেন, যারা নিজেদের অবস্থানে সফল, তাকে নিয়ে প্রোগ্রাম করা খুব সহজ, কিন্তু একজন বিতর্কিত মানুষকে নিয়ে প্রোগ্রাম করা আমি বলবো যে এটা কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই রূপান্তরের মাধ্যমে আপনি করেছেন, এই জন্য আমি আপনার কাছে সো মাচ গ্রেটফুল। আমার কাছে কিন্তু মিষ্টিকে মিষ্টিই মনে হয়। হ্যাঁ, আমার কোনো বিতর্কিত কোনো স্পেশাল কিছু ওসব কিছু না, আমার মিষ্টি একটা মেয়ে। তুমি এই যে আমার অনুষ্ঠানে এসছো, আমি খুবই খুশি হয়েছি, এবং আবার নেক্সট যখন প্রোগ্রাম করব আবারও আসবে, আমন্ত্রণ থাকলো ইনশাল্লাহ, তোমার। ইনশাল্লাহ। আমি একটু বিদায় নিয়ে নিই। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো এসেছে সাবরিনা, ডক্টর সাবরিনা, এবং ওর কাছে আজকে তো শুনলেন যে ও যে রিলসগুলো বানায় ওগুলোতে কিন্তু বার্তা থাকে। আসলে ও কিন্তু একটা করে বার্তা দেয়, এবং এই বার্তাগুলো, ও তো একজন ডক্টর, মানে আপনাদের জন্য ভালো যদি আপনারা নিতে পারেন, ফলো করতে পারেন। হ্যাঁ, তো ওর জন্য রইল শুভকামনা আপনাদের জন্য। আমি চলে আসবো এই দিন এই মুহূর্তে আপনাদের জন্য অন্য কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।